হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা সলভ করব। তো তার 1 নম্বর কোশ্চেনটি বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 226। তো ইতিহাসের প্রথম যে কোশ্চেনটি আছে, তো গত পর্বে আমরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে প্রশ্নটি সেটি আলোচনা করেছিলাম। তো যারা ভিডিওটি দেখেনি তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, বা অথবা এই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তো বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? তো এখানে সঠিক উত্তর হবে ইংরেজরা। মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিলেন কবে? 1911 সালে। সোমপ্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা না সাপ্তাহিক পত্রিকা না পাক্ষিক না মাসিক? তো এখানে সঠিক উত্তরটি হবে সাপ্তাহিক পত্রিকা। বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। তো এরপরে দেখো, কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন কে? গ্রন্থটি রচনা করেন, এখানে সঠিক উত্তরটি হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তো এরপরে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন হলো স্যার উইলিয়াম জোন্স। তো এরপরে ভারতের প্রথম অরণ্যায়ন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? কোল বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরী রানী। তো এরপরে দেখো, 10 দাগের কোশ্চেনটি, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তো সঠিক উত্তরটি হবে গ। এরপরে বিভাগ খর যে কোশ্চেনগুলি আছে সেগুলির উত্তর আলোচনা করব। একটি বাক্যে উত্তর দাও। তো দাদন প্রথা কি? তো দাদন প্রথা হলো, তোমরা এখানে লিখে নাও, দাদন প্রথা হলো কোনো ব্যবসায়িক চুক্তির স্মারক হিসাবে কোনো ব্যক্তির আগাম টাকা দেওয়ার প্রথা বা অগ্রিম অর্থ আর কি। তো এরপরে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? তো ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। এরপরে দেখো, উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। তো প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় চীনে। তো এটা অবশ্যই ভুল লিখবো এখানে আমরা। তো প্রথম ক্রিকেট খেলার সূচনা ইংল্যান্ডে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত 1835 খ্রিস্টাব্দে। তো এটা সঠিক আছে। তো আমরা এটা ঠিক কথাটা লিখবো, ঠিক লিখবো এখানে। তো এরপরে দেখো, উপবিভাগ 2-3, তো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1 নম্বর কোশ্চেনটি দেখো 3-1। তো জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল নেহরু ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন না? এখানে ব্যাখ্যা সঠিকভাবে 2 নম্বর ব্যাখ্যাটি, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে পরাধীন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের যোগদানের প্রয়োজনীয়তা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। তো এরপরে দেখো, বিবৃতি 2-3, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন। তো এখানে রামমোহন রায় ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিলেন। তো এখানে সঠিক উত্তরটি হবে বা সঠিক ব্যাখ্যাটি হবে 1। তো এরপরে দেখো, এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ। তো বিভাগ গ, ঘ, উম। তো প্রতিটি বিভাগের কোশ্চেন আমরা PDF আকারে আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই PDFটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এখন আমরা PDF আলোচনা করব বিভাগ গ। তো এরপরে আমরা গ বিভাগ আলোচনা করব। বিভাগ গ, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4×2 8। তো প্রথম 3-এর 1 নম্বর কোশ্চেনটি হলো, নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কী? তো নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব হলো, এটি আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য ধারণ করে রাখে। নাটক ও মঞ্চ শিল্পের বিবর্তন বুঝতে সহায়ক, যা সমাজের পরিবর্তন এবং মানসিকতার বিবর্তন প্রতিফলিত করে। এছাড়া এটি নতুন প্রজন্মের জন্য শৈল্পিক ও সামাজিক শিক্ষাও প্রদান করে। তো এরপরে মেকলে মিনিট কি? 3-2 কোশ্চেনটি, মেকলে মিনিট 1848 সালে স্যার চার্লস মেকলে কর্তৃক প্রণীত একটি ঐতিহাসিক নথি, যা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সুপারিশ করে। এতে তিনি ইংরেজি ভাষার শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দেন এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মেকলে মিনিট ভারতীয় সমাজে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠার পথপ্রদর্শক হিসাবে কাজ করে এবং এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টাও করা হয়। 3 নম্বর কোশ্চেনটি হলো উডের ডেসপ্যাচ কি? তো উডের ডেসপ্যাচ হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উডের প্রেরিত একটি প্রস্তাব। এই প্রস্তাবটি 1854 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে পাঠানো হয়েছিল। উডের ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টাও বলা হয়। তো এরপরে 4 নম্বর কোশ্চেনটি দেখো, খুদকাটি প্রথা কি? খুদকাটি প্রথা হলো জমির যৌথ মালিকানা। মুন্ডাদের কৃষি ব্যবস্থায় এই প্রথা প্রচলিত ছিল। ব্রিটিশ শাসন প্রবর্তনের পরে মুন্ডাদের এই প্রথায় ভাঙ্গন ঘটে। তো এরপরে 5 নম্বর কোশ্চেনটি, দুদু মিয়া স্মরণীয় কেন? দুদু মিয়া স্মরণীয় কারণ হলো, প্রথমত হলো দুদু মিয়া ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা, শরীয়ত উল্লাহের পুত্র এবং দক্ষ সংগঠক ও ফরাজি আন্দোলনের অন্যতম নেতা। দ্বিতীয়টি হলো দুদু মিয়ার সুযোগ্য নেতৃত্বে ফরাজি আন্দোলনের ধর্মীয় সামাজিক আন্দোলন থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। তো তৃতীয়টি হলো তিনি বৈপ্লবিক ঘোষণা করেছিলেন জমি আল্লাহর দান এবং সেখানে জমিদারের কর ধার্যের অধিকার নেই। এরপরে আলোচনা করব বিভাগ ঘ, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4। আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের ভূমিকা আলোচনা করো। তো প্রথমে আমরা ভূমিকা পয়েন্ট দেব, পয়েন্ট অনুযায়ী লিখব। তো সরলা দেবী চৌধুরী রানী তার আত্মজীবনী জীবনের ঝরাপাতা জীবনের ঝরাপাতাতে ব্যক্তি জীবনের কাহিনীর পাশাপাশি জাতীয় জীবনের কথাও জানা যায়, তাই আত্মজীবনীটি ভারতের আধুনিক ইতিহাসের এক মূল্যবান সূত্র। তো ইতিহাসের উপাদান রূপে যে সমস্ত কারণে এই আত্মজীবনীটি গুরুত্বপূর্ণ তা হলো 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে, দেখো, ঠাকুর পরিবারের ইতিহাস। 19 শতকের বাংলার শীর্ষস্থানীয় মহিলা সাহিত্যিক স্বর্ণকুমারী দেবীর কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী তার রচনার মাধ্যমে ঠাকুর পরিবারের ঐতিহ্যের নানান কথা প্রকাশ করেছেন। 2 নম্বর পয়েন্টটি হলো রাজনৈতিক ইতিহাস। এই বই থেকে 19 শতকের শেষ দিকের চরমপন্থী জাতীয়তাবাদের সঙ্গে জড়িত 2 তাত্ত্বিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের কথা যেমন জানা যায়, আবার তেমনই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা এবং সরলা দেবীর স্বদেশী ভাবধারা প্রচারের কথাও রয়েছে এই আত্মজীবনীতে। 3 নম্বর পয়েন্টটি হলো সামাজিক ইতিহাস। এই বইয়ে অভিজাত পরিবারের কায়দা কানুন, নারী শিক্ষা, বাঙালি সংস্কৃতি ও সাইবি সংস্কৃতি আলোচিত হয়েছে। উপসংহারে বলা যায়, তবে জীবনের ঝরাপাতার কয়েকটি সীমাবদ্ধতা ছিল এবং এ কারণেই তা পুরোপুরি নির্ভরযোগ্য নয়, তাই এই গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্যকে সমসাময়িক অন্যান্য নথিপত্র থেকে প্রাপ্ত তথ্যের দ্বারা যাচাই করা প্রয়োজন। তো এরপরে আমরা আলোচনা করব 4-2 কোশ্চেনটি, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। তো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা সমাজের একটি স্পষ্ট এবং বাস্তব চিত্র পাওয়া যায়, যা সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে গভীর সমালোচনা করে। এই গ্রন্থের লেখক রমেশচন্দ্র দত্ত বাংলা সমাজের শ্রেণী বৈষম্য, ধর্মীয় কুসংস্কার এবং নানান সামাজিক সমস্যার চিত্র তুলে ধরেছেন। গ্রন্থটি আধুনিক শিক্ষার অনুপস্থিতি এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে একটি কটাক্ষপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এর মাধ্যমে সমাজের মধ্যে বিদ্যমান অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং পিতৃতন্ত্রের প্রভাব স্পষ্ট হয়। তৎকালীন মধ্যবিত্ত শ্রেণীর অস্পষ্ট মূল্যবোধ এবং তাদের জীবনের বৈপরীত্য এই গ্রন্থে ফুটে ওঠে। তো গ্রন্থটির মধ্যে ঔপনিবেশিক শাসনের অধীনে বাংলার রাজনৈতিক অস্থিরতা এবং শোষণ সম্পর্কিত তীব্র সমালোচনা করা হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্দশা, তাদের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক শৃঙ্খলার অভাব খুবই ক্ষোভজনকভাবে উঠে এসেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের চিন্তাভাবনা
মূল্যবোধ এবং সংস্কৃতির পরিবর্তনের প্রভাব ও বিশদভাবে আলোচনা করা হয়েছে। হুতুম প্যাঁচার নকশা বাংলা সামাজিক কাঠামোর মধ্যে বিরাজমান শৃঙ্খলাবদ্ধতা, শ্রেণী বিভাজন এবং ঔপনিবেশিক প্রভাবকে গভীরভাবে তুলে ধরে। এটি 19 শতকের বাংলার অস্থিতিশীল সমাজের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, যা সমালোচনার মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তা প্রতিফলিত করে। তো এরপরে দেখো 4-এর 3 নম্বর কোশ্চেনটি, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। বারাসাত বিদ্রোহ 1849 সালে উত্তরবঙ্গের 24 পরগনা মানে এক কথায় বঙ্গের উত্তর 24 পরগনায় বারাসাত অঞ্চলে ঘটে এবং এটি মূলত কৃষকদের একটি প্রতিবাদী আন্দোলন ছিল। এই বিদ্রোহের প্রেক্ষাপট জমিদারদের অত্যাচার, অধিক খাজনা ও শোষণের প্রতিবাদ ছিল। কৃষকরা দীর্ঘদিন ধরে জমিদারদের হাতে শোষিত হচ্ছিল এবং তারা তাদের জমির উপর অধিকার দাবি করে বিদ্রোহের অংশ নেয়। বিদ্রোহটি ছিল একটি স্পন্টেইনাস আন্দোলন, যেখানে কৃষকরা একত্র হয়ে জমিদারি শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তবে এতে কোনো সংগঠিত নেতৃত্ব বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। বিদ্রোহীদের প্রধান দাবি ছিল খাজনা কমানো এবং জমিদারদের অত্যাচারের অবসান। বিদ্রোহের প্রকৃতি ছিল কৃষক শ্রেণীর অসন্তোষ ও সংগ্রাম, যা কৃষকদের আর্থিক ও সামাজিক শোষণের বিরুদ্ধে ছিল। যদিও এই বিদ্রোহ কোনো বৃহৎ রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়নি, তবুও এটি বাংলার কৃষক সমাজের দুঃখ দুর্দশার একটি প্রতিচ্ছবি। ব্রিটিশ শাসন বিদ্রোহীটি কঠোরভাবে দমন করে এবং বিদ্রোহীদের উপর নিপীড়ন বৃদ্ধি পায়। বিদ্রোহীটি ঔপনিবেশিক শাসন ও জমিদারির ব্যবস্থার মধ্যে বিদ্যমান শোষণের প্রতি কৃষকদের অসন্তোষকে তুলে ধরে। এর মাধ্যমে জমিদারি শাসনের বিরুদ্ধে একটি চিহ্নিত প্রতিবাদ ফুটে ওঠে, যা ভবিষ্যতে কৃষক আন্দোলনের প্রেরণা হিসাবে কাজ করে। বারাসাত বিদ্রোহ প্রমাণ করে যে বাংলার কৃষক সমাজ দীর্ঘদিনের শোষণ ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং এই ধরনের প্রতিবাদ সমাজের অন্তর্নিহিত অস্থিরতার প্রতিফলন ছিল। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ ওম। তো এখানে 15 বা 16টি বাক্যে উত্তর দিতে হবে। তো এখানে মোট 3টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্ত রূপে নারী ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্ত রূপে নারী ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা নারীদের জীবনযাত্রা, সংগ্রাম, অধিকার ও অবস্থান বিশ্লেষণ করে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবদান প্রায়শই উপেক্ষিত থাকলেও 20 শতকের শেষের দিকে নারীর ইতিহাসের প্রাধান্য বৃদ্ধি পায়। নারী আন্দোলন, কর্মসংস্থান, শিক্ষা, রাজনীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে নারীদের ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হওয়ায় নারীর ইতিহাস একটি সঠিক জায়গায় পায় আধুনিক ইতিহাসে। তো পশ্চিমা দুনিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী নারীদের অধিকার সংগ্রাম, যেমন নারী ভোটার অধিকার, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং সমান অধিকার প্রতিষ্ঠার প্রভাব ফেলেছিল, তেমনি ভারতীয় উপমহাদেশেও নারী মুক্তি আন্দোলন গড়ে ওঠে। এটি মূলত নারীদের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থানে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। ভারতের ইতিহাসে মহিলাদের ইতিহাসের রূপরেখা, যেমন ব্রিটিশ শাসন, নারী শিক্ষা, সামাজিক সংস্কার ও মুক্তি যুদ্ধে নারীদের ভূমিকা তুলে ধরে। তো নারীর শোষণ, দমনপীড়ন ও বৈষম্য নিয়ে বিশেষজ্ঞদের গবেষণার ফলে নারীর ইতিহাস একটি আলাদা অধ্যায় হিসেবে পরিচিতি পায়। এই ইতিহাসের আলোচনার মাধ্যমে নারীদের সংগ্রাম, বিদ্রোহ এবং অর্জনের কাহিনী প্রকাশ পায়। বিশেষত নারীর শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রাজনীতিতে অংশগ্রহণের উত্থান আধুনিক সামাজিক ইতিহাসের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। নারী ইতিহাস আধুনিক সমাজের পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি হিসেবেও সামনে এসেছে। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে তাদের সমতা ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়ার পথ উন্মোচিত হয়েছে। নারী ইতিহাসের সংযোজন আধুনিক ইতিহাসের মৌলিক উপাদান হয়ে দাঁড়িয়েছে, যা সমাজের পরিবর্তন, নারীর অধিকার এবং মুক্তির কথা বলে। নারীদের ইতিহাস এখন আর শুধুমাত্র তাদের প্রথাগত ভূমিকা নয়, বরং তাদের সংগ্রাম, প্রতিকূলতা ও অর্জনের সুষ্ঠু চিত্র তুলে ধরে। এরপরে আমরা 5-2 কোশ্চেনটি আলোচনা করব। বাংলা নবজাগরণ 1800 শতকের শেষ ভাগ এবং 19 শতকের
প্রথম দিকে শুরু হয়, যা বাংলা সমাজে ব্যাপক সামাজিক, সাংস্কৃতিক ও বৌদ্ধিক পরিবর্তন নিয়ে আসে। এই নবজাগরণ মূলত ঔপনিবেশিক শাসন, পশ্চিমা শিক্ষা এবং ভারতীয় সমাজের ভিতরে অস্থিরতার প্রতিক্রিয়া হিসেবে উঠে আসে। ব্রিটিশ শাসনের অধীনে বাংলা সমাজের জীবনযাত্রা, অর্থনীতি এবং রাজনীতি পরিবর্তিত হতে থাকে এবং এর প্রতিক্রিয়ায় মনের মধ্যে পরিবর্তনের চেতনা উদিত হয়। নবজাগরণের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিশেষত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। ইংরেজি শিক্ষার প্রসারের ফলে বাংলা সাহিত্যে নতুন দৃষ্টিভঙ্গি উদ্ভূত হয়, যার ফলে ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক চিন্তাধারার পরিবর্তন আসে। তো রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তিত্বরা বাংলার নবজাগরণের নেতৃত্ব দেন। রামমোহন রায় সামাজিক সংস্কারের জন্য চেষ্টা চালান, যেমন স্ত্রী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুতানুতা বিলোপ। বিদ্যাসাগরের নারী শিক্ষা, সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এক অনন্য ভূমিকা পালন করেন। ধর্মীয় সংস্কারের মধ্যে রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলনের মাধ্যমে আরও সমাজ সংস্কারের প্রচেষ্টা চালান। এই সময়কালটি ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতির আধুনিকীকরণের সময়, যেখানে নতুন সাহিত্য রীতির বিকাশ ঘটে এবং বাংলা ভাষার বিকাশ ঘটে। এছাড়াও ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলন, যেমন 1857 সালের বিদ্রোহের প্রভাব বাংলা নবজাগরণের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। নবজাগরণের মধ্য দিয়ে বাংলা সমাজের শিক্ষার ব্যাপক প্রসার ঘটে এবং পশ্চিমা চিন্তাধারা, বিজ্ঞান ও প্রযুক্তিকর প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। বাংলার নবজাগরণ ছিল এক ধরনের সাংস্কৃতিক পুনর্জাগরণ, যা সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং পুরনো সামাজিক রীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আধুনিকতার দিকে ধাবিত হয়। এতে সমাজে বৈষম্য কমানোর চেষ্টা, নারী অধিকারের সম্মান এবং বুদ্ধিবৃত্তিক উন্নতির জন্য নানান আন্দোলন গড়ে ওঠে। সর্বোপরি বাংলা নবজাগরণ একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা ছিল, যা আধুনিক ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কাঠামোর ভিত্তি স্থাপন করে। তো এরপরে আমরা আলোচনা করব 5-3 কোশ্চেনটি, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তো এই পিডিএফটি তোমরা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো সাঁওতাল বিদ্রোহ 1855 সালে বর্তমান পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় ঘটে, যা ব্রিটিশ শাসন ও জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে এক ঐতিহাসিক কৃষক বিদ্রোহ ছিল। এর মূল কারণ ছিল সাঁওতালদের জমি শোষণ ও খাজনা বৃদ্ধির বিরুদ্ধে অসন্তোষ। সাঁওতালরা দীর্ঘদিন ধরে জমিদারদের দ্বারা অত্যাচারিত ছিল, জমির উপর তাদের অধিকার ছিল না এবং তারা জমিদারদের থেকে শোষণের শিকার হচ্ছিল। ব্রিটিশ শাসন ও জমিদারি প্রথার মাধ্যমে সাঁওতালদের অবস্থা আরও খারাপ করে তুলেছিল, কারণ সরকার ও জমিদাররা তাদের উপর অবিচারের মাত্রা বৃদ্ধি করেছিল। এর ফলে সাঁওতালরা নিজেদের জমি, জীবনযাত্রা এবং স্বাধীনতা রক্ষার জন্য একত্রীভূত হয়ে বিদ্রোহে অংশ নেয়। বিদ্রোহের নেতৃত্ব দেয় সাঁওতাল নেতা সিধু মুন্ডা, যারা কৃষক এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেন। তো বিদ্রোহের গুরুত্ব ছিল যে এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম দিকের বৃহৎ বিদ্রোহগুলির মধ্যে একটি ছিল এবং এটি জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী হিসাবে আত্মপ্রকাশ করে। তো সাঁওতাল বিদ্রোহের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী জনগণের তীব্র অসন্তোষের প্রতিফলন ছিল এবং এটি পরবর্তী সময়ে ভারতের অন্যান্য কৃষক বিদ্রোহের জন্য প্রেরণা জুগিয়েছিল। সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে যে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলির প্রতি নজর দেওয়া হয়েছিল তা বাংলার এবং ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও বিদ্রোহটি দমন করা হয়েছিল, তবে এর ফলে সাঁওতালদের প্রতি সরকার এবং জমিদারদের আচরণের কিছু পরিবর্তন আনা হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ আধুনিক ভারতের কৃষক আন্দোলন এবং আদিবাসী অধিকারের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। এটি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করে এবং তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ সৃষ্টি করে। তো এইভাবে আমরা 8 নম্বরই নোটগুলি লিখতে পারি। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই
প্রশ্ন বিচিত্রার যে বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের যে পেজটি মানে 1 নম্বর যে কোশ্চেনটি আছে, তো সেটা তোমরা উত্তরগুলি অবশ্যই পিডিএফ লিঙ্কে ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে।